প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে এনাক্ষী সাহা রায়, ইশরাত পারভিন লিনা ও রঞ্জনা সাইদের শিল্পকর্ম প্রদর্শনী বিন্দু। প্রদর্শনী চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে চলচ্চিত্র কেন্দ্র চাই, এই স্লোগান নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সনদ বিশ্বাসের একক শিল্পকর্ম প্রদর্শনী লিমিনাল হরাইজন। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টায় এই সময় প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। ভাই রিমা, কি ব্যাপার? ভূমিকম্প হইতেছে নাকি রিমা? আরে ভূমিকম্প কেন হবে? আসেন আমার সাথে, জলদি চলেন। না না না, কোথায়? এখন কটা বাজে? রাত ১১টা। ও আচ্ছা, এত রাতে তুমি আমার নিয়ে কোথায় যাবা? আপনাকে এত কথা বলতে বলেছি আমি? আপনাকে বলেছি এখন আমার সাথে জলদি যাবেন, তবে চলেন। রাগ করে কথা বলো, এই জন্য ভালো লাগে না। আপনি আমার সাথে এমন কেন করেন? চলেন, আপনি আমার সাথে চলেন। বুঝতে পারতেছো না, মিলি আমাকে বলেছে যেখান থেকে তাকে না বলে বের হওয়া যাবে না, তোমার সঙ্গেও না। ও, এত নাটক হয়ে গেছে না? হ্যাঁ, তো খুব কথা শিখেছেন আপনি। আচ্ছা, এই মিলিকে আপনি কিভাবে চিনেন? আমার মাধ্যমেই তো চিনেন না? এখন চলেন আমার সাথে চলেন। উনি কে? আপনি কি করেন? রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি মিউজিশিয়ান মনির হোসেন। শুভ দুপুর ভাইয়া। ধন্যবাদ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে দোতারা হাতে আপনি বসে আছেন, দোতারা ছাড়াও তো আরো বেশ কিছু এই মিউজিক ইনস্ট্রুমেন্ট আপনি বাজাতে পারেন। কি কি ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট সাধারণত বাজিয়ে থাকেন? আমি দোতারা, ম্যান্ডোলিন, বেঞ্জো, হারমোনিয়াম, এগুলোর মধ্যে। একজন মিউজিশিয়ান হতে গেলে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে মিউজিকের সাথে ভালোবাসাটা ভীষণ রকম জরুরি। আপনি কি অনেক ছোটবেলা থেকে মিউজিক সাথে ছিলেন সম্পৃক্ত? জি জি। কিভাবে সেটা? আমার আশাটা হলো আমি একটা বাউল ফ্যামিলির ছেলে। আচ্ছা। আমার বাবাও বাউল গানকে ধারণ করতেন, বুকে লালন করতেন। এবং আমার যে চাচা, উনিও বাংলাদেশের রেডিও টেলিভিশনের উনি একজন অ্যালিস্টেড শিল্পী ছিলেন। জি। ওনার নাম মরহুম হযরত আলী বয়াতি। ওনার থেকেই আমার মানে গান বাজনাটাকে মানে ইন্সপিরেশনটা কাজ করেছে। এমন তো হতে পারতো যে আপনি একজন মিউজিশিয়ান না হয়ে গায়ক হয়েছেন, সেটা না হয়ে মিউজিশিয়ান কেন? আমি গানও গাইতাম। আচ্ছা। তখন চিন্তা করলাম যে না, গান তো অনেকেই গাচ্ছে, তাই আমি দেখে একটু ইনস্ট্রুমেন্টের প্রতি আগ্রহটা বেশি ছিল। প্রথম কোন ইনস্ট্রুমেন্টটা দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথম ইনস্ট্রুমেন্ট শুরু করেছি আমি হারমোনিয়াম দিয়ে। আচ্ছা, তারপরে? হারমোনিয়াম থেকে শুরু করে আমি তখন ওই স্টেজে বাউলদের সাথে ওই স্টেজ প্রোগ্রামে হারমোনিয়াম বাজাইতাম। আচ্ছা। তো ওইখান থেকেই যখন দেখলাম যে বাউল গানে অনেক দূর দূর যেতে হয়, তখন তো পরিস্থিতি ছিল হেঁটে হেঁটে যেতে হতো, মাইলকে মাইল হাঁটতে হতো, কষ্ট মনে হতো।
একটা কষ্ট। আচ্ছা। তখন চিন্তা করলাম যে না, একটু দেখি, আমি তো ওই দোতারা বাজাইতে পারি। তারপর থেকে আমার পাটুয়াটুলি অডিও কোম্পানিরা যেখানে ছিল সেখানে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, যেমন বাসার ভাই, বাচ্চু ভাই, তারা অডিও কোম্পানি ছিল। তাদের সাথে চলাফেরা করতে করতে আমি বললাম যে ভাই, এখন তো আমার খুব কষ্ট হয়, মানে দূরে দূরে গানে যাইতে আমার খুবই কষ্ট, আমাকে যদি একটু সুযোগ করে দিতেন তো আমি রেকর্ডিংয়ে ঢুকতাম আপনাদের সাথে। আচ্ছা। তো ওনাদের অনুপ্রেরণায় এই আমার পথ চলা শুরু। মানে লাইভ মিউজিক বাজানোর পরে আপনি হচ্ছে রেকর্ডিং এ চলে আসেন। রেকর্ডিং। আচ্ছা, আমরা আরো অনেক গল্প শুনবো, কিন্তু তার আগে কোন একটি পিস শুনতে চাই আপনার কাছে। জি জি। ভীষণ সুন্দর, এবং দুপুরবেলা দোতারার এই টুনটান শব্দ শুনতে আমাদের খুব ভালো লাগলো। আপনার ক্যারিয়ার কত বছর হবে একজন মিউজিশিয়ান হিসেবে? 45 বছর। মানে একজন মিউজিশিয়ান হিসেবে নিজেকে তৈরি করতে গেলে কত সাধনা, কত পরিশ্রম এবং কত সময়ের প্রয়োজন, তাই না? এখনকার নতুন যারা মিউজিশিয়ান হিসেবে নিজেকে তৈরি করতে যায়, তাদের মধ্যে কি সেই ডেডিকেশনটা দেখেন? বর্তমানে মানে শেখার চাইতে আমাদের ইনকামের দিকটা বেশি দেখি আমরা, বেশি প্রায়োরিটি পায়। মানে পেশাগত জায়গা থেকে চিন্তা করতে গেলে তখন সেই বিষয়টা তো চলেই আসে। কিন্তু আপনি প্রথম কবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে হ্যাঁ, এটা কি আসলে প্রফেশন হিসেবে আপনি নিতে চান? আমি একদিন হঠাৎ করে মিরপুরে একটা মাজার শরীফ আছে, হযরত শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো এখানে আমাদের একটা বাউল সংগঠন ছিল। জি। তো ওই টাইমে আমি হারমোনিয়ামে বাজাইতাম। তো হঠাৎ করে এম এ সামাত করে একজন লোক ছিল, তো হঠাৎ করে আমাকে বলতেছে, ভাইয়া আজকে তো আমার রেকর্ড আছে, তো আপনার কি সুযোগ হবে, আপনি কি বাজাইতে পারবেন হারমোনিয়াম? আচ্ছা। আমি বললাম যে হ্যাঁ ভাই, আমি বাজাতে পারবো, ফ্রি আছি, আমি বাজাতে পারবো। ঠিক আছে, তো আপনি রেডি থাকেন, আপনাকে আমি কল করব। এর মধ্যে 10 মিনিট পরে আবার উনি এসে বলতেছে, ভাই
দোতারা তো পাচ্ছি না কাউকে বাজানোর জন্য। তা আমি বললাম যে ভাই আপনি কি আমার কখনো দোতারা বাজানো শুনছেন? কই না তো, আমি তো জানি না। আমি কই একটা হারমোনিয়াম মাস্টার আপনি সংগ্রহ করেন, আমি দোতারা বাজাবো। আচ্ছা। তো ওই দোতারা বাজাইতে গিয়ে সেদিনকের শিল্পী ছিলেন আমাদের বাংলাদেশের খুব সুনামধন্য একজন শিল্পী মমতাজ বেগম, এবং মানিকগঞ্জের আবুর সরকার এবং আলিয়া বেগম, ওনাদের রেকর্ড ছিল। ওই রেকর্ড বাজিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি ইনস্ট্রুমেন্টে বাজাবো। সবাই আমাকে ই করলো যে না আপনি ইনস্ট্রুমেন্ট বাজান, ভালো, মানে যেটা আমি ভালো পারি সেটাই আমি, সেই কাজটাই আমি করতে চাই। আচ্ছা, কিন্তু এই যে এতগুলো বছরে ৪৫ বছরেরও বেশি সময় ধরে যখন আপনি আছেন, ফ্রাস্ট্রেশন তো আসতেই পারে, বা কখনো মনে হতেই পারে যে এটাকে পেশাগত জায়গা থেকে নিয়ে আসলে হয়তো ভুল করেছে, কারণ শিল্প তো মূলত চর্চার জায়গা। সেটা যখন জীবিকা হয়ে যায়, ইনকামটা যখন এটার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন সেটা আলাদা রকম চ্যালেঞ্জ থাকে। এরকম কখনো মনে হয়েছে কি? না, আমার এরকম মনে হয়নি। আমি সঙ্গীত দিয়ে আমি চাই যে আমাকে যেভাবে বাংলাদেশের মানুষ চিনে, এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বাংলাদেশের মানুষ চিনেছে, এবং এই মিডিয়ার যারাই আছে আমাকে এই ইনস্ট্রুমেন্ট দিয়ে চিনেছে। আমরা আরো গল্প করব, তার আগে আরেকটা পিস শুনতে চাই। আহা, দারুণ দারুণ মুগ্ধতা। আপনার কাছে কেউ কখনো দোতারা বাজানো শিখতে চায়নি? অনেকেই চেয়েছে, কিন্তু আমি কাউকে মানে আমার পিছনে পিছনে ঘুরুক, আমি সময় দিতে পারবো না, একটা লোককে ডিস্টার্ব করব। যখন অডিওর যুগ ছিল, সিডির যুগ ছিল, তখন আপনাদের দোয়ায় সময় দেওয়ার কোনো সুযোগই ছিল না আমার। এক টাইমটা এরকম গেছে আমার জীবনে, মানে ব্যস্ত একটা সময় গেছে, অনেক ব্যস্ত সময় গেছে। এখন এমনিতে কখনো মনে হয় যে নিজে একটা স্কুল থাকা দরকার, সেখানে সবাই আসবে বা শিখবে? হ্যাঁ, এখন তা মন চায় যে যদি কিছু নাই রেখে গেলাম,
তো তো ওটা মানে নতুন প্রজন্মের কাছে যদি আপনার যে স্কিল সেটা যদি না দিয়ে যেতে পারেন জি জি জি। তাহলে তো আসলে সেটা বেঁচে থাকলো না। আর আমরা এখন এই যে যন্ত্রগুলো দেখছি যে লোকগানে তো এগুলো ব্যবহার করা হচ্ছে, কিন্তু সব ধরনের গানে তো আসলে ব্যবহার করবার সুযোগটা নেই। সেটা কি মনে হয় যে এই সুযোগ আছে, কিন্তু এটা খাটানোর ব্রেনটা থাকতে হবে, উপযুক্ত মানুষ দরকার থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে কিছু মিউজিক ডিরেক্টর আছে, এখন তারা দোতারা ব্যবহার করে। জি, আমার কাছে খুবই ভালো লাগে যে এই গানের মধ্যে মডার্ন ইনস্ট্রুমেন্টের সাথে হ্যাঁ একটা অ্যাকুস্টিক দোতারা যাচ্ছে, এটা তখন আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এবং ডিজিটালাইজেশনের এই সময়টাতে যখন ইনস্ট্রুমেন্টটা অনেকটা কম ব্যবহার করলেও হয়তো চলে, তখন এই যন্ত্রগুলো নিজে মানে সংরক্ষণ করবার জন্য আসলে আপনারা নিজেরা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? জি, আমার এক উদ্যোগ আছে এটা নিয়ে। আচ্ছা, জি, সেটা কি রকম? আমি চাচ্ছি যে আমি একটা স্কুল করব, সেখানে আমার দেশীয় যত যন্ত্র আছে হ্যাঁ সেখানে থাকবে, এবং ওইটা যারা আগ্রহ হয় যে না আমি এই ইনস্ট্রুমেন্টটা শিখব, যেমন একতারা, দোতারা, হ্যাঁ খমক, এগুলির বাংলার ঐতিহ্য একদম একদম প্রাণের সাথে মিশে আছে বাংলা। জি জি, আপনি যত যাই করেন, যখন দেখবেন যে একটা দোতারার টোকা কানে লাগতেছে, তখন মনে হবে যে এটা আমার পরিচিত একতারা, দোতারা, খমক, তারপর হচ্ছে বাঁশি, এটা হলো হৃদয়ের লাগার যন্ত্র। আসলেই তাই। বাঙালি যতদিন আছে এটা। আপনি তো সঙ্গীত পরিচালনার কাজটিও করেছেন। জি, আমার সেটা কতদিন করেছেন বা কিভাবে আসলে সেই সুযোগটা তৈরি হয়েছিল, মানে মিউজিশিয়ান হিসেবে যখন পরিচিত হলেন? আচ্ছা, তখন আমাকে এই সোনালীর মালিক, সোনালী প্রোডাক্টসের মালিক ইকবাল সাহেব আমাকে বললো যে মনির, তোমার চিন্তাধারা একটা অ্যালবাম করো। আমি বললাম যে ভাইয়া, আমার চিন্তাধারায় করবো, তুমি পারবে না? জি, আপনি দোয়া থাকলে পারবে ইনশাআল্লাহ। এটা কত সালের কথা? 96 দিকে। আচ্ছা, তখন আমাকে বললো যে তুমি গান রেডি করো তোমার পছন্দ মতো, তুমি কাকে দিয়ে গাওয়াবা এটা তোমার সিদ্ধান্ত। তা আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি গান রেডি করি। আমি কিছু ভান্ডারি গান রেডি করলাম, যে এখন কাকে দিয়ে গাওয়া। আমি তখন মমতাজ বেগম মোটামুটি একটা চাহিদা অডিও টাইম। তখন আমি বললাম যে ভাই, এই গানগুলো মমতাজ বেগম মানে কণ্ঠে হলে গানগুলো সুন্দর হবে। আচ্ছা আচ্ছা করো, কথা বলো। আমি কথা বললাম। অ্যালবামটা ছাড়ার পরেই মার্কেটে এমন ভাবে ধরলো ক্যাসেটটা, ওইখান থেকে আমার মানে এই সঙ্গীত পরিচালনা শুরু। তারপর ধীরে ধীরে সঙ্গীত পরিচালনা আমার কয়েক হাজার অ্যালবাম হবে বাংলাদেশে। আমার কয়েক হাজার হবে বাংলাদেশে। এমন কোন অডিও প্রোডাকশন ছিল না ওই টাইমে যা আমার করা অ্যালবাম তার ব্যানারে নাই। আচ্ছা, তাহলে তো অনেকগুলো কাজ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে এসে কি চলচ্চিত্রের জন্য কাজ করা হচ্ছে? চলচ্চিত্রে আমি বাজিয়েছি, অনেক গান বাজিয়েছি, নাটকে বাজিয়েছি এবং বিটিভি রেডিওতেও বাজিয়েছি, কিন্তু প্রফেশনাল ওই কল করতো, ভাই আপনার আসেন একটু, ওইভাবে। ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে, অনেক কিছু জানা হলো। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। সবশেষে আরও একটি পিস আমরা শুনতে চাইব। আমার পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনাদের কারণেই আজকে আমি এই অনুষ্ঠানটিতে আসতে পেরেছি।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।